ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে কামারহাটি নামে একটি গ্রাম পড়ে। সেখানে আমার এক সাবস্ক্রাইবার রাজু, যে কিনা একটি ইউটিউব চ্যানেলও চালায়, সে বলে এই ঘটনা তার দুই কাকাতো ভাইকে নিয়ে, যাদের এই কিছুদিন আগেই বিয়ে ঠিক হয়েছে। আর সেই দুই ভাইয়ের বিয়ে একসাথেই একই দিনে হওয়ার কথা ছিল। আর যেহেতু সামনেই বিয়ে, তাই সেই ছেলেটির বাবা কিছুদিন আগেই তাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে। আর সেই মিস্ত্রিদেরকে বলেছিল কনস্ট্রাকশনের কাজ যেন বিয়ের আগেই শেষ করা হয়, যেন আমার গেস্টদের থাকার কোনো অসুবিধা না হয়। এবার মিস্ত্রিদের কিছু ভুলের কারণে বাড়িটি কমপ্লিট করতেই পারেনি। বিয়ে হতে আর মাত্র 20 দিন বাকি ছিল, আর হাতে কোনো চান্সও ছিল না বাড়িটি তাড়াতাড়ি করে তৈরি করে নেওয়া। তাই তারা সবাই মিলে ডিসাইড নেয় একটা বাড়ি রেন্টে নেওয়া হবে। বিয়ে কমপ্লিট হয়ে গেলে তখন আবার আমাদের পুরনো বাড়িতে ফিরে আসা যাবে। তাই তারা সামনাসামনি আরেকটি বাড়ি রেন্টে নিয়ে নেয়। আর সেই বাড়িটির 2টি রুম ছিল, আর একটি দালান ছিল বড়। এখন সেই দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই, তার নাম হলো কার্তিক, সে সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়ে সেই বাড়িতে শিফট হয়ে যায়। আর একজন যে ছিল ছোট ভাই, তার নাম হলো দীনেশ, কিন্তু তার শিফট হতে কিছু সপ্তাহ বাকি ছিল। তাই দীনেশ তার পুরনো ঘরেই বাবা মার সাথে থাকছিল। আর যেহেতু কার্তিকের লাগেজপত্র সেখানে শিফট হয়ে গেছে, তাই সে রাতে ওখানেই শুয়ে যেত। এবার আশা করছি আপনাকে এখান পর্যন্ত পুরো ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তারপর কার্তিকের বাবা মা বলে, সেখানে জিনিসপত্র আছে, থাক না, তুই বাড়িতে এসেই থাক, সেখানে থাকার এখন কি দরকার। এবার কার্তিক জানে যে জিনিসপত্রগুলি খুবই দামি, তাই সে তার বাবা মাকে বোঝায়, না না, এখন থেকে আমি সেখানেই রাতে থাকবো, তোমাদের চিন্তা নেই। সেদিন যদি কার্তিক সেই কথাগুলি শুনতো, তাহলে হয়তো আজ এই দিনটি দেখতে হতো না। এবার প্রথম দিন জিনিসপত্র গোছানোর জন্য আর বিভিন্ন কাজের জন্য সে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তাই সে ঠিক করে, আজ আমি আমার নিজের বাড়িতেই শুয়ে যাব, কাল থেকে সেই রেন্টেড বাড়িতে শোবো। তাই সে পরের দিন রাতে সেই রেন্টেড বাড়িতে ফিরে যায়। এবার রুমের চারিদিকটা একটু আধটু সে গুছিয়েই রেখেছিল। আর সে যেখানে শুয়েছিল তার ঠিক সামনে একটি দেয়াল ঘড়ি লাগিয়েছিল। সে যখন তার বন্ধুদের সাথে সুরাট বেড়াতে গিয়েছিল, তার বন্ধু এই ঘড়িটি তাকে গিফট করেছিল। এখন রাজু বলে কার্তিক আরাম করে তার বেডে শুয়েছিল, আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে। আর এই সময় ওয়াল ক্লকটি বেজে ওঠে। তখন কার্তিক মুখে চাদর চাপা দিয়ে নড়ে চড়ে শয়, আর মনে মনে ভাবে শব্দটি যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর তাই হয়, আওয়াজটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন সে আরাম করে আবার শয়, কিন্তু কিছু মিনিট পরই সেই ঘড়ি থেকে আবার শব্দ শুরু হয়। তখন কার্তিক রেগে গিয়ে বিছানা থেকে উঠে সেই ঘড়ির কাছে যায়, আর সেখান থেকে কার্তিক ঘড়ির ব্যাটারিগুলি খুলে নেয়। তারপর ঘড়িটি আবার একইভাবে লাগিয়ে দিয়ে সে বেডে এসে শুয়ে পড়ে। কিন্তু ভাই, তার 1-1.5 মিনিট পরই আবার সেই ঘড়ি থেকে বেল বাজতে থাকে। আর তখন কার্তিক বিছানায় শুয়ে শুয়ে ভাবে, আমি তো এক্ষুনি ব্যাটারি বার করে নিয়ে চলে এলাম, তাহলে ঘড়িটি আবার বাজছে কিভাবে। তখন তার মনের মধ্যে একটি ভয় ঢুকে যায়, আর সে সেই ঘড়িটির দিকে একভাবে দেখতে থাকে। কিন্তু তার কিছু মিনিট পরই ঘড়িটি আবার বেল বাজা বন্ধ হয়ে যায়। যাকগে যাক, এখন একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। কিন্তু তার 5 মিনিট পরই আবার ঘড়িটির বেল বাজতে শুরু হয়। আর তখনই কার্তিক বুঝতে পেরে গিয়েছিল এটা নর্মাল কোনো কাজ নয়, এখানে কিছু একটা ঘটছে। আর তখন সে বিছানা থেকে উঠে চুপচাপ ঘড়িটির দিকে তাকিয়ে বসে থাকে। আর এই সময় হঠাৎ করেই তার দরজায় কেউ নক করতে শুরু করে। আর তখন সে ঘাটটা ঘুরিয়ে দরজার দিকে তাকায়, আর দেখে কেউ একজন দরজার ফাঁক দিয়ে হাত গড়িয়ে দরজাটি টেনে খোলার চেষ্টা করছে। আর আস্তে আস্তে দরজাটি ফাঁক করে সে অর্ধেকটা ভেতরে ঢুকে গেছে। আর সেটা ছিল একটি মহিলা। তার ফেস দেখে মনে হচ্ছিল কেউ যেন তার মুখে পাথর দিয়ে মেরে মুখটি একদম নষ্ট করে দিয়েছে। এবার এটা দেখে কার্তিক খুব ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলে, কে তুই? কে? আমাকে বিরক্ত কেন করছিস? তখন সেই মহিলা ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এবার এতক্ষণ যে ঘটনাটা ঘটলো, কার্তিক খেয়াল করে এই ঘটনাটি আবার রিপিট হচ্ছে। সে দেখে ঘড়ি থেকে আবার বেল বাজছে, কেউ তারপর গেটে এসে নক করছে। আর তারপরই গেট মাঝখান দিয়ে চিরে সেই মহিলা আবার ভেতরে আসছে। এবার ভোর 4টে-5টার সময় যখন আজান দেয়, তখন কার্তিক খেয়াল করে আবার আগের মতো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে।
এবার এই ঘটনা পরপর 3 দিন একইভাবে ঘটতে থাকে। আর কার্তিকও খুব জেদি ছেলে ছিল। সে এই সমস্ত ঘটনার কথা কাউকে বলেনি। আর যখনই সেই মহিলা সেখানে আসতো, কার্তিক একটা কথাই বলতো, আমি জাস্ট কিছুদিনের জন্য এখানে থাকবো, তো আমাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, তুই যা করতে পারিস করে নে। তারপর কার্তিক তার বন্ধুদের এইসব কথা বলে। আর তার বন্ধুরা বলে, দেখ ভাই, এসব ভূত টুত বলে কিছু হয় না, দেখ হয়তো কেউ তোর সাথে মজা করছে। তারপর তার বন্ধুরা বলে, দেখ, এত করেই যখন বলছিস তাহলে চল, আজ রাতে আমরা সবাই সেখানে থাকবো আর দেখবো কে সেখানে আসে। এবার এই বলে রাতে সবাই তার বাড়িতে চলে যায় শোয়ার জন্য। তারপর কার্তিক বলে, দেখ ভাই, আমি 4 দিন 5 দিন ভালোভাবে ঘুমাতে পারিনি, যদি কিছু হয় তোরা দেখে নিবি। তখন তার বন্ধুরা বলে, ঠিক আছে ভাই, আমরা তো আছি, তুই নিশ্চিন্তে ঘুমা। এবার এই বলে কার্তিক ঘুমিয়ে পড়ে। এখন সময়টা ঠিক 12টা বাজতে কিছু মিনিট বাকি। তার বন্ধুরা নোটিস করে গেটের বাইরে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আর এটা দেখে তার বন্ধুরা বলে, এই, বাইরে কে আছিস, সাহসটা পেয়ে ভেতরে আয়, তারপর তোকে আমরা দেখাচ্ছি। তখন সেই কথাটি শুনে বাইরে সেই মহিলা গেটটি মাঝখান থেকে দুদিক থেকে চিরে অর্ধেক ভেতরে ঢুকে যায়। আর তখন সেই দৃশ্য দেখে তার বন্ধুরা ভয়ে চমকে ওঠে। আর তার বন্ধুরা সেই বিছানা থেকে বসে বসে কুৎসিত ভাষায় সেই মহিলাটিকে গালাগালি করতে থাকে আর বলে, কে তুই, এখান থেকে চলে যা, আরো অনেক কিছু বাজে বাজে ভাষাও তারা সেখানে বলে। আর সেই মহিলাটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসে। তখন এটা দেখে তার 3 বন্ধু ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে ছুটে পালায়। তাদের মধ্যেই একটি বন্ধু, যার নাম ছিল অশোক, সে বলে, ভাই আমি আছি, ওদেরকে যেতে দে, আমি তোর সঙ্গে দাঁড়িয়ে আছি, কেউ তোর কিচ্ছু করতে পারবে না, তুই জাস্ট দাঁড়া। তখন অশোক ভয়ে ভয়ে সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে, কে তুই, কেন আমাদের এইভাবে ডিস্টার্ব করছিস? তখন সেই মহিলা একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, আমি দুলবো, আমি দুলবো, আমি দুলবো। আর এটা বলে ঘরের কোণে একটি দড়ি রাখা ছিল, সেই দড়িটা এনে সেই মহিলা গলায় দড়ি দিয়ে দেয়। আর সে দড়িটা লাগিয়েই সে এইভাবে দুলতে থাকে। আর দুলতে দুলতে একটা ভয়ঙ্কর হাসি দিতে থাকে। আর এই ঘটনাটি প্রায় সকাল 4টে পর্যন্ত ঘটে। তারপর আবার আজান দেয় আর সেই মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন কার্তিক আর অশোক ডিসাইড করে, কাল রাতে আমাদের সেই মহিলা প্রচণ্ড ডিস্টার্ব করেছে, আজকে ওকে ছাড়বো না, আজকে ওকে এই লাঠি দিয়ে মেরে এখান থেকে তাড়াবই। রাতে শোয়ার সময় তারা লাঠি সোটা নিয়েই শোয়। আর আজ রাতেও সেই মহিলা আবার আসে। আর যখনই সে আসে, তারা লাঠি দিয়ে সেই মহিলাকে মারতে থাকে। আর প্রথমে তো মহিলা সেই ঘরের মধ্যেই দৌড়াতে থাকে, তারপর সেখানে যখন তারা তাকে আবার মারে, সে ওখান থেকে বেরিয়ে বাইরে হল দালান ছিল, সেই দালানে বেরিয়ে যায়। আর এভাবেই কার্তিক আর অশোক গোটা ঘরে ঘুরে ঘুরে তাকে মারছিল। আর এই করতে করতেই সকাল 4টে বেজে যায়। তারপর সেই মহিলা আবার অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে কার্তিক বলে, ভাই আমি অফিসে যাচ্ছি। আর অশোক বলে, আমি একটু রাতে ঘুমাতে পারিনি, তাই আমি এখন একটু ঘুমাবো। এবার এটা শুনে কার্তিক অফিসে চলে যায়। অশোকের যখন ঘুম ভাঙে, অশোক দেখে তখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। আর অশোক সেখান থেকে উঠে সোজা কার্তিকের বাড়ি চলে যায়। আর সেখানে গিয়ে তার বাবা মা এবং তার ভাইদের সমস্ত কথা খুলে বলে। আর এটা শোনার পর তার মা বলে, তোরা এতদিন ধরে এত কিছু দেখছিস, তো আমাদের কাউকে কিছু বলিসনি কেন? তখন অশোক বলে, এসব কথা আমাকে কার্তিক বলতেই বারণ করেছিল, কিন্তু আমি ভাবলাম বলে দেওয়া উচিত, তাই তোমাদের কাছে এসে সমস্ত কথা আমি খুলে বললাম। তারপর সেখান থেকে অশোক চুপচাপ তার বাড়ির দিকে চলে যায়। দুপুর 2টো বাজে। কার্তিক তার অফিসে বসে নিজের কাজ করছিল। আর হঠাৎই তার কাছে একটি ফোন আসে। ফোনে অন্য একটি বন্ধু কথা বলছিল। সে বলে, ভাই এখন কোথায় আছিস? কার্তিক বলে, আমি এখন কাজে আছি, কেন? তো তখন সেই বন্ধুটি বলে, ভাই আজ দুপুরে অশোক ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর এটা শোনার পর কার্তিকের হাত থেকে ফোন পড়ে যায়। সে সোজা অশোকের বাড়িতে যায়। আর সেখানে গিয়ে দেখে অশোকের মৃতদেহ সেখানে শোয়ানো রয়েছে। আর তার চারিপাশে কত মানুষ, কত লোকজন।
আর এটা দেখে কার্তিক সেখানে খুবই ভেঙে পড়ে। তখন কার্তিক সেখানে বসে একদম চিৎকার করে করে কাঁদতে থাকে। আর যত দিন যাচ্ছিল কার্তিকের মেন্টাল স্ট্রেংথ তত বেশি খারাপ হচ্ছিল। সে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল। আর এই সমস্ত কথা ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ে। তখন ওই ঘর সবাই রেন্টে নেওয়া বন্ধ করে দেয়। সেই কারণে ওই ঘরের মালিক ওই ঘরটিকে বিক্রি করে দেয়। আর সে সেই ঘর বিক্রি করে দিয়ে ভাবে আমি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছি। কিন্তু সে জানতো না এর পরে কি ঘটতে চলেছে। এখন এই ঘরটি যে কিনেছিল সে জেনে শুনেই কিনেছিল। সে ভেবেছিল আমি এই ঘরটি ভেঙে নতুন করে বিল্ডিং তৈরি করে নেব। তাই সে মিস্ত্রিদের কাজে লাগিয়ে দেয়। আর একদিন কাজ চলাকালীন এক মিস্ত্রি সেই রুমের ভেতর থেকে বাইরে ছুটে আসে। আর ছুটে এসে হঠাৎই চিৎকার করতে করতে কাঁদতে শুরু করে দেয়। তখন তার চিৎকার শুনে গ্রামের লোকজন সেখানে জড়ো হয়। আর তখন সেই মিস্ত্রি বলে, ভেতরে রামু গলায় দড়ি দিয়ে ঝুলছে। তখন সেই কথা শুনে গ্রামের লোকেরা ছুটে গিয়ে দেখে সেখানে একটি মিস্ত্রি নিজের গলায় দড়ি দিয়ে সেখানে আত্মহত্যা করে নেয়। তারপর সেটা ঠিক করার জন্য গ্রামের লোকেরা একটি মৌলবী বাবাকে ডেকে আনে। আর যখনই সে ঘরটির মধ্যে প্রবেশ করতে যায় তখন তাকে ঘরের মধ্যে থেকে একটা শক্তি জোরে ধাক্কা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখে গ্রামের লোক একদম অবাক হয়ে যায়। তখন সেই মৌলবী আয়তের দ্বারা ঘরটিকে সম্পূর্ণ বেঁধে ফেলে, যাতে বাইরের কোনো শক্তি সেখানে কাজই না করে। তারপর সেই মৌলবী ওই মহিলাটি স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। তারপর ভাই মহিলাটি যেটা বলে ওটা শোনার পর আমার শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল। তখন সেই মহিলা বলে, আজ থেকে 20 বছর আগে আমি এখানেই থাকতাম। আর এখানে আমি ব্ল্যাক ম্যাজিক শেখার চেষ্টা করতাম। আর আমি শিখেও গিয়েছিলাম। আমার সাথে একটি তান্ত্রিকের যোগাযোগও ছিল। আমি তার কাছ থেকেই সমস্ত কিছু শিখেছিলাম। আর আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যেত তখন আমি ব্ল্যাক ম্যাজিক শিখতাম। আর একদিন আমার হাজব্যান্ড হঠাৎ করেই অফিস থেকে বাড়ি চলে আসে আর আমাকে এসব করতে দেখে নেয়। তারপর সে আমাকে মেরে গলায় দড়ি লাগিয়ে আমাকে টাঙিয়ে দিয়েছিল। আর তারপর থেকেই আমি এখানেই থাকি। তারপর সেই মৌলবী সেখান থেকে বাইরে আসে আর গ্রামবাসীদের বলে এই মাটিটি অপবিত্র হয়ে গেছে, তাই আপনাদের কি করতে হবে, এই জায়গা থেকে 10 ফুট গর্ত করে এই গর্তের মধ্যে অন্য জায়গা থেকে মাটি এনে এটি ভরাট করতে হবে, তবেই এই জায়গাটি শুদ্ধ হবে। তো এই ছিল রাজু ভাইয়ের পাঠানো হরর স্টোরি। তো আপনিও যদি কোনো স্টোরি পাঠাতে চান তো নিচে দেওয়া ইমেলে যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।